কার্শিয়াং ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি বিখ্যাত গুডরিক চা বাগানের পাশের 40 ফুট উঁচু হনুমানজির স্ট্যাচু ও মন্দির। ঘুরেছি এমন এক পার্কে যা হরিণের নাম করে চললেও সেখানে শো স্টপার কিন্তু খরগোশেরা। আর ভূতেদের খাস তালুকে গিয়ে মনুষ্যজাতি কি জিনিস সেটাও তাদের হাড়ে হাড়ে বুঝিয়ে ছেড়েছি। সেই ভিডিও কেউ দেখতে চাইলে আই বাটন ও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। আজকের দ্বিতীয় পর্বে দেখব এক বিদেশিনীর ভালোবাসার নিদর্শন। দেখে নেব এক সাধারণ চিমনির বিখ্যাত হয়ে ওঠার কাহিনী। ঘুরে দেখব এমন একটি ফলের বাগান যার ব্যাপকভাবে চাষ প্রথম শুরু হয়েছিল ফ্রান্সে। উঠব কার্শিয়াংয়ের সব থেকে উঁচু একটা জায়গায়। ঘুরে দেখব এমন একটা বাড়ি যে বাড়ি থেকে রোজ সকালে নেতাজি সুভাষচন্দ্র বোস বের হতেন পাহাড়ের পথ ধরে পাগলাঝোড়ার পাশ দিয়ে তার মর্নিং ওয়াক সারতে। ঘুরে দেখব ছবির মতো সাজানো সুন্দর একটা ভিউ পয়েন্ট। তবে চলুন, আমরা এসে পৌঁছলাম এক ছোট্ট সাজানো গোছানো পাহাড়ি গ্রামে। এখন চিমনি হেরিটেজ গার্ডেনে চলে এসেছি। এখানে 20 টাকা পার হেড আর টিকিটের দাম। টিকিটটা কেটে ভেতর ঢুকতে হবে। চিমনি হেরিটেজ পার্কে ঢুকে চিমনিটিকে দেখেই আমার মনে হলো যে একটা অতি সাধারণ চিমনি এত পর্যটক টানতে পারে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল এর সঙ্গে থাকা ঐতিহ্য ও ইতিহাসের কথা। আজ একাকী হলেও সুদূর অতীতে এর সঙ্গী ছিল ব্রিটিশদের তৈরি করে দেওয়া এক ডাক বাংলো। যখন কার্শিয়াংয়ে খুব ঠান্ডা পড়ত তখন ডাক বাংলোতে থাকা ইংরেজরা এই চিমনির কাছেই যেতেন একটু উষ্ণতার জন্য। কালের নিয়মে সেই ডাক বাংলো তার সঙ্গ ছেড়েছে ঠিকই, কিন্তু সে একাকী তার স্মৃতি বহন করে চলেছে এখনো। এই পার্কের গেট দিয়ে ঢুকেই ডান দিকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ওপরের দিকে উঠে গেছে। সেই রাস্তা দিয়ে বেশ কিছুটা হেঁটে গেলেই দেখা মিলবে এক ভিউ পয়েন্টের। এখান থেকে আশেপাশের পাহাড়ের দৃশ্য সত্যি মনোরম, আর জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যাওয়ার রোমাঞ্চ তো আছেই। এখানে ট্যুরিস্টদের বসে থাকার জন্যে একটা জায়গাও করে দেওয়া আছে। পার্কের গেট থেকে রাস্তা পেরোলেই একটা ছোট খাওয়ার দোকান। পাহাড়ে গেলেই যে ইচ্ছেটা বারবার আমার মনে জেগে উঠে বসে থাকে, অর্থাৎ গরম গরম ধোয়া ওঠা এক প্লেট মোমো উদরস্থ করা, সেই ইচ্ছেকে মান্যতা দিতেই গুটি গুটি পায়ে দোকানের দিকে এগিয়েছিলাম। কিন্তু কোথা থেকে এক ঝাঁক খুদে ফুটবল প্লেয়ার ঘিরে ফেললো দোকানটাকে। বুঝলাম অনেক বেশি সময় খরচ করতে হবে। অগত্যা একটা সফট ড্রিঙ্কসের বোতল কিনে রনে ভঙ্গ দিলাম। বেশিরভাগ পর্যটকই এই পার্ক দেখে এখান থেকে অন্যদিকে চলে যান, কিন্তু একটা বেশ ভালো জায়গা আছে সেই খোঁজ ছিল বলে ড্রাইভার দাদাকে বলতেই উনি পৌঁছে দিলেন 2 মিনিট দূরত্বে থাকা একটি গার্ডেনে। এটি একটি প্রাইভেট প্রপার্টি। বাগান দেখব বলে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম। স্থানীয় মানুষদের বাড়ির বারান্দা কলপাড় ধরে কিছুটা নামতেই বুঝতে পারলাম যা প্রত্যাশা ছিল পেতে চলেছি তার থেকে অনেক বেশি কিছু। চা চাষের মতো ধাপে ধাপে প্রচুর স্ট্রবেরির চাষ হয়েছে, সেটা দেখার প্রত্যাশা ছিলই, কিন্তু উপরি পাওনা হিসাবে পেয়ে গেলাম অসাধারণ ভিউ। সিঁড়ি বেয়ে কিছুটা নামতেই চোখে পড়ল ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘরের মতো জায়গা। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেখানে রাখা স্থানীয় পোশাকগুলো পরে বিনামূল্যেই ফটো তোলা যাবে। ফটো তোলার জন্য বেশ কিছু সেলফি জোনও দেখতে পেলাম। সেই স্থানীয় পোশাক পরে দুজন পর্যটককে দেখলাম তৈরি হচ্ছেন সেলফি জোনে গিয়ে ফটো তোলার জন্য, এবং তাদের সাহায্য করলো স্থানীয় সেখানকার একটি মেয়ে। বাগানে স্ট্রবেরি গাছ সংখ্যায় ছিল অনেক অনেক বেশি, কিন্তু স্ট্রবেরি সেই তুলনায় আমরা বেশি দেখতে পেলাম না। এর কারণ এটা মে মাস। বাগানের যে মালিক তাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই সময়ে স্ট্রবেরি তুলে নেওয়া হয়। মার্চ আর এপ্রিল মাসে পুরো বাগান লাল স্ট্রবেরিতে পুরো ভরে থাকে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল প্লাস্টিক বাঁশ এগুলো দিয়ে তৈরি করা একটা জায়গা। ভেতরে প্রবেশ করে বুঝতে পারলাম যে এখানে স্থানীয়ভাবে যে ফলগুলো তোলা হয় সেইগুলো দিয়ে তৈরি জ্যাম, জেলি, আচার, এরকম বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছে, যেগুলো নিজেদের জন্যে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের জন্য এখান থেকে কিনে নিয়ে যাওয়াই যায়।
চোখে পড়লো এখানে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে। একটাই কটেজ তৈরি হচ্ছে বলে মনে হলো, আর এটা দেখে বুঝলাম যে তৈরি হওয়ার পরও এখানে থাকার স্বাচ্ছন্দ্য হয়তো খুব বেশি হবে না, কিন্তু যেটা পাওয়া যাবে সেটা হলো সম্পূর্ণ নিস্তব্ধ পরিবেশে পাহাড়কে সুন্দর করে অনুভব করতে পারার সুযোগটা। টায়ারের মধ্যে বালি দিয়ে এখানে নামার একটা ব্যবস্থা আছে। একটা রেস্টুরেন্ট মতো বসে খাওয়া আছে। ব্ল্যাকবেরি গাছ, স্ট্রবেরির সঙ্গে ব্ল্যাকবেরিও রয়েছে একটা। লোকাল মার্ট স্টোর। বাগানটা ভালো করে দেখে এবার এখান থেকে ফেরার পালা, কিন্তু সিঁড়ি দিয়ে ফিরে যাওয়ার জন্য উঠে আসতে আসতেও বারবার থেমে পেছন ফিরে তাকাচ্ছিলাম, কারণ এই নৈসর্গিক দৃশ্য না দেখে একটানা উপরে উঠে আসতে পারছিলাম না। বাইরে বেরিয়ে একটা প্রেয়ার হুইলও চোখে পড়ল। বাগোড়া ফরেস্ট এই চিমনি হেরিটেজ পার্ক থেকে খুবই কাছে, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, 5-7 মিনিট লাগে গাড়িতে। রাস্তা দিয়ে যেতে যেতে পাইন বনের মধ্যে দিয়ে সূর্যের আলোর লুকোচুরি খেলা দেখতে ভীষণ ভালো লাগবে, এবং এই ফরেস্টে নেমে কিছু ফটো কিন্তু তুলে নেওয়া যাবে, তাই বাগোড়া ফরেস্টটা অবশ্যই ভিজিট করবেন। এরপরে আমরা এসে পৌঁছলাম প্রায় 4468 ফিট উচ্চতায় অবস্থিত কার্শিয়াংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন স্টেশনে। এই স্টেশনটা ঘুরে দেখলাম এবং এর মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্যাফেটেরিয়া রয়েছে, যেটা সজ্জা কিন্তু খুব সুন্দর এবং এটা ঘুরে দেখা যায়। এরপর আমরা এগিয়ে চললাম সব থেকে উচ্চতম জায়গা কার্শিয়াংয়ের, যেখান থেকে আশেপাশের ভিউ কিন্তু অপূর্ব। সেই জায়গার কাছেই আমরা এবার এসে পৌঁছেছি। এই হলো সেই ইগলস ক্র্যাগ, যেখান থেকে সমগ্র কার্শিয়াংয়ের ভিউ খুব সুন্দর পাওয়া যায়। 10 টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই পার্কে। এখানে বাচ্চাদের জন্য অনেক রকম জিনিস তৈরি করে রাখা আছে তাদের এন্টারটেনমেন্টের জন্য, এবং ওপর থেকে চারিদিকের ভিউটা যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে কিন্তু অপূর্ব। দূরে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওখানেও আমরা উঠব এবং আশেপাশের দৃশ্যগুলো দেখব। এখানে দুটি বড় বড় জলাধারও রয়েছে, প্রায় 50,000 গ্যালন জল এই জলাধারগুলোতে ধরে, এবং এখান থেকেই কিন্তু কার্শিয়াংয়ের একটা বড় অংশে জল সরবরাহ হয়ে থাকে। এখানে খাওয়া দাওয়া করার জন্য একটা ক্যান্টিনও ছিল। অষ্টভুজ ছাদযুক্ত যে টাওয়ারটা দূর থেকে দেখা যাচ্ছিল, সেটাতে ওঠার জন্য একটা লোহার তৈরি স্পাইরাল সিঁড়ি রয়েছে। আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। ওপরটা পুরোপুরি ঢাকা আছে, সুতরাং পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এই ওপর থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর এবং অনেক দূর পর্যন্ত স্পষ্ট সেদিন দেখতে পাচ্ছিলাম, কারণ সেদিনটা ছিল পুরোপুরি রৌদ্রোজ্জ্বল একটা দিন। ওয়েদার ক্লিয়ার হলে এখান থেকে একাধারে যেমন শিলিগুড়ি শহর দেখা যায়, তেমন কাঞ্চনজঙ্ঘাকেও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। মকাইবাড়ি টি স্টেট এবং নেপালের কিছু গ্রামও কিন্তু এখান থেকে বেশ সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা এসে পৌঁছলাম নেতাজি মিউজিয়ামে। এর সামনেই একটা হোমস্টেতে আমরা ছিলাম। এর ডিটেলস আমার চ্যানেলে আছে, যদি চান তাহলে ডেসক্রিপশনে লিংক থাকলেও দেখে নিতে পারে। এটা হচ্ছে এন্ট্রি নেতাজি মিউজিয়ামে, আর এখানে টাইমটা লেখা আছে, ভিজিটিং আওয়ার হচ্ছে 9:30 থেকে 4:30। শরৎচন্দ্র বসু, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজ দাদা, তিনি এই বাড়িটা কিনেছিলেন। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজ দাদা শরৎচন্দ্র বসু লাগিয়েছিল 1934। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি। এখানে দেওয়াই আছে যে আমাদেরকে এখানে জুতো খুলে ঢুকতে হবে, আর ভেতরে মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, আর এখানে এন্ট্রি একদম ফ্রি। কার্শিয়াং মূল শহর থেকে এটা দূরত্ব মোটামুটি 4 কিলোমিটার। রাজ্য সরকার 1996 সালে এটাকে নিয়ে তার সংস্কার করে। জাদুঘরের ফটো গ্যালারিটি কলকাতার ভারতীয় মিউজিয়াম দ্বারা করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুও এখানে বেশ কয়েকবার এসেছিলেন এবং একবার তাকে নজরবন্দি করেও এই বাড়িতে রাখা হয়েছিল। বর্তমানে এই মিউজিয়ামটি কলকাতার নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজের ব্যবস্থাপনায় রাখা আছে। এটি হলো এই বাড়ির ডাইনিং হল।
মহল। আর যেটা দেখলাম যে সমগ্র বাড়িটা কাঁচের জানলা, ফলে বাড়িতে কিন্তু বাইরের আলো বাতাস আসার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা দেখলাম বোস ফ্যামিলির পার্সোনাল ইউজের অনেক খাট, চেয়ার, পিয়ানোও ছিল, ওনারা হয়তো ইউজ করতেন। তারপরে বোস ফ্যামিলির বিস্তৃত অনেক রকমের পিকচার্স রয়েছে আগেকার দিনের তাদের। আর এই আমরা দেখলাম ভেতরে এই দিকটা, অনেকটা জায়গা নিয়ে বাড়িটা সাজানো আছে। আমরা এসে পৌঁছলাম মার্গারেটস ডেকে। এটা শুধু একটা কফি শপ নয়, এর পেছনে আছে একটা মিষ্টি প্রেমের কাহিনী। একসময় ছোটা রিংটং চা বাগানের ম্যানেজার ছিলেন মার্গারেটের বাবা। বাবার সঙ্গে থাকতে থাকতেই সবুজ চা বাগান, এই সুন্দর পাহাড়, এই সব কিছুর প্রেমে পড়ে যান তিনি। কিছুদিন পরে কোনো এক কাজে তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়। যাওয়ার সময় কথা দিয়েছিলেন যে ফিরবেন খুব তাড়াতাড়ি, কিন্তু বিধি বাম, কোনো এক দুরারোগ্য অসুখে তিনি সেখানেই দেহত্যাগ করেন। তার আর এখানে ফিরে আসা হয় না। তখন তার বাবা তার স্মৃতি রক্ষার্থে এই বাগানের নাম দিয়েছিলেন মার্গারেটস হোপ, এবং পরবর্তীতে তার স্মৃতির উদ্দেশ্যেই এই ক্যাফেটেরিয়া নির্মাণ করা হয়। এই ক্যাফেটেরিয়ার বাইরে বসেও খাবার উপভোগ করার যেমন জায়গা রয়েছে, তেমন কাঁচে ঘেরা একটা ভেতরে ঢাকা রেস্টুরেন্টও রয়েছে। এখানে আমরা বেলদার থেকে নেমে আমরা ব্রেকফাস্ট করতে একটুখানি এসেছি হচ্ছে মার্গারেটস ডেকে। এখান থেকে কিন্তু ভিউটা খুব ভালো। আমরা বেশ কিছুক্ষণ এটা ঘুরে ঘুরে দেখলাম। বাইরে একটা সুসজ্জিত লবি রয়েছে, যেখান থেকে চা পাতা কিনে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে। বাইরে বসে খাওয়ার যে জায়গাটা রয়েছে সেটা সত্যিই একটা জাহাজের ডেকের মতো। আমরা এখানে সসেজ, স্যান্ডউইচ এবং আরও কয়েকটি পদ ট্রাই করেছিলাম। খেতে কিন্তু যথেষ্ট ভালো, তবে দামটা একটু বেশি। আপনারা এখানে গেলে কিন্তু দার্জিলিং টিটা অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা এসে গেছি গিদ্দে ভিউ পয়েন্টে। আবহাওয়া যদি পরিষ্কার থাকে তবে এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব সুন্দর চারিদিকের বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায়। তবে আমাদের ভাগ্য তত সুপ্রসন্ন ছিল না, ফলে মেঘে অঞ্চলটা পুরো ঢেকেছিল, আমরা তেমন কিছু স্পষ্টভাবে দেখতে পাইনি। এভাবেই আমাদের কার্শিয়াংয়ের সাইট সিন শেষ হলো। ওই দিন রাতে কার্শিয়াংয়ে থেকে পরের দিন আমরা বেলতারের উদ্দেশ্যে রওনা হলাম। বেলতারে যে রিসর্টে ছিলাম সেটাও কিন্তু অপূর্ব ছিল। তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকলো।